প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস শেষের পরিচয়, পর্ব ৮। বিমলবাবু, আর বোধহয় দেখা করার অবকাশ হবে না। আমি কালকেই চলে যাব। কোথায় যাবেন সে এখনও জানি নে, কিন্তু যাওয়ার আগে দেখা হবেই। আমি আবার আসব, সময় পান আসবেন। আজ কিন্তু আমি চললুম। এই বলিয়া সবিতা আজ উভয়কেই নমস্কার করিয়া উঠিয়া গেল। বিমলবাবু বললেন, রমণীবাবু আমার নমস্কার নিন, চললুম। এত বড় কথাটা জানাজানি হইতে বাকি রহিল না। প্রভাত না হইতেই ভাড়াটেরা সবাই শুনিল কাল রাত্রে কর্তা ও গৃহিণীতে তুমুল কলহ হইয়া গেছে ও নতুন মা প্রতিজ্ঞা করিয়াছেন কালই এ গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবেন। অন্য কেউ হইলে তাহারা শুধু মৃদু হাসিয়া স্বকার্যে মন দিত, কিন্তু ইহার সম্বন্ধে তাহা পারিল না। ঠিক যে বিশ্বাস করিতে পারিল তাহাও নয়, কিন্তু বিষয়টা এতই গুরুতর যে সত্য হইলে ভাবনার সীমা নাই। শহরে এত অল্প মূল্যে এমন বাসস্থান যে কোথাও মিলবে না, ভয় এই শুধু নয়, তাহাদের কতদিনের ভাড়া বাকি পড়িয়াছে এবং কতভাবেই না এই গৃহস্বামীর কাছে তারা ঋণী। অনেকে প্রায় ভুলিয়া গেছে এ গৃহ তাদের নিজের নয়। তাহারা সারদাকে ধরিয়া পড়িল এবং সে আসিয়া ম্লান মুখে কহিল, এ কী কথা সবাই আজ বলাবলি করছে মা? কী কথা সারদা? ওরা বলছে আজই এ বাড়ি থেকে আপনি চলে যাবেন। ওরা সত্যি কথা বলছে সারদা। সত্যি কথা? সত্যি চলে যাবেন আপনি? সত্যিই চলে যাব সারদা। শুনিয়া সারদা স্তব্ধ হইয়া রইল। তারপরে ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, কিন্তু কোথায় যাবেন? নতুন মা বলিলেন, সে এখনও স্থির করিনি, শুধু যেতে হবে এটুকুই স্থির করেছি মা। সারদা দু চক্ষু জলে ভরিয়া গেল। কহিলা, ওরা কেউ বিশ্বাস করতে পারছে না মা, ভাবছে এ কেবল আপনার রাগের কথা, রাগ পড়লেই মিটে যাবে। আমি ভাবতে পারি নে মা, বিনা মেঘে আমাদের মাথায় এত বড় বজ্রাঘাত হবে। নিরাশ্রয়ে আমরা কে কোথায় ভেসে যাব। তবু ওরা জানে না, আমি তা জানি। আমি বুঝতে পেরেছি মা, সম্প্রতি এ বাড়ি আপনার কাছে এত তিতো হয়ে উঠেছে যে সে আর সইছে না। কিন্তু যাব বললেই তো যাওয়া হয়ে ওঠে না মা। নতুন মা বললেন, কেন পারে না সারদা? এ বাড়ি আমার তেতো হয়ে উঠেছে সম্প্রতি নয়, 12 বছর আগে যেদিন আমি প্রথম এখানে পা দিয়েছি। কিন্তু 12 বছর ভুল করেছি বলে আরও 12 বছর ভুল করতে হবে, এ আমি আর মানব না। এ দুর্গতি থেকে মুক্ত হবই। সারদা কহিল, মা আমার তো কেউ নেই, আমাকে কার কাছে ফেলে দিয়ে যাবেন? নতুন মা বলিলেন, যার স্বামী আছে তার সব আছে সারদা। তুমি কোনো অন্যায়, কোনো অপরাধ করনি। অনুতপ্ত হয়ে জীবনকে একদিন ফিরতেই হবে। দুঃখের জ্বালায় হতবুদ্ধি হয়ে সে যেখানেই পালিয়ে থাক, আবার তোমার কাছে তাকে আসতেই হবে। কিন্তু আমার সঙ্গে গেলে সে তো তোমাকে সহজে খুঁজে পাবে না মা। সারদা নত মুখে কহিল, না মা, তিনি আর আসবেন না। এমন কখনো হয় না সারদা, সে আসবেই। না মা, আসবেন না, কিন্তু আজকে নয়, আর একদিন আপনাকে তার কারণ জানাবো। জানিবার জন্য সবিতা পীড়াপিড়ি করিলেন না, কিন্তু অতি বিস্ময়ে চুপ করিয়া রহিলেন। সারদা বলিতে লাগিল, যেখানেই যান আমি সঙ্গে যাব। আপনি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, কোথাও একলা যাওয়া চলে না, সঙ্গে দাসী একজন চাই। আমি আপনার দাসী মা। কি করে জানলে সারদা আমি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ? কে তোমাকে বললে কথা? সারদা কহিল, কেউ বলেনি, কিন্তু শুধু কি একথা আমি জানি মা? জানে সবাই। একথা লেখা আছে আপনার চোখের তারায়, লেখা আছে আপনার সর্বাঙ্গে। আপনি হেঁটে গেলে লোকে টের পায়। বাবু কি একটু সন্দেহের আভাস দিয়েছিলেন, কি একটু অপমানের কথা বলেছিলেন। এমন কত ঘরেই তো হয়, কিন্তু সে আপনার সহ্য হলো না, সমস্ত ত্যাগ করে চলে যেতে যাচ্ছেন। বড় ঘরের মেয়ে ছাড়া কি এত অভিমান কারো থাকে মা? ক্ষণকাল মৌন থাকিয়া সে পুনশ্চ বলিতে লাগিল, ভেতরের কথা সবাই জানে, তবু যে কেউ কখনো মুখে আনতে পারে না, সে ভয়েও নয়, আপনার অনুগ্রহের লোভেও নয়। সে হলে ছলনা কোনো দিন না কোনো দিন প্রকাশ পেত। আপনাকে আভাসেও কেউ সম্মান করতে পারে না, সে শুধু এই জন্যেই মা। সবিতা সকৃতজ্ঞ কণ্ঠে স্বীকার করিয়া বলিল, তোমরা সবাই যে আমাকে ভালোবাসো সে আমি জানি। সারদা কহিল, কেবল ভালোবাসাই নয়, আমরা আপনাকে বহু সম্মান করি। শুধু আপনি ভালো বলেই করি নে, আপনি বড় বলে করি। তাই জল্পনা করা দূরে থাক, ও কথা মনে ভাবলেও আমরা লজ্জা পাই। সেই আমাদের বিসর্জন দিয়ে কেমন করে চলে যাবেন? কিন্তু না গিয়ে যে উপায় নেই। উপায় যদি না থাকে, আমাদেরও সঙ্গে না গিয়ে উপায় নেই। আর আমি না থাকলে কাজ করবে কে মা?
সবিতা বলিলেন, কে করিবে জানি নে, কিন্তু বড় ঘর থেকেই যদি এসে থাকি সারদা, তুমিও তেমন ঘর থেকে আসনি যারা পরের কাজ করে বেড়ায়। তোমাকে দাসীর কাজ করতে আমিই বা দেব কেন? সারদা জবাব দিল, তাহলে দাসীর কাজ করব না, আমি করব মায়ের সেবা। অপমানের লজ্জায় একলা গিয়ে পথে দাঁড়াবেন, তার দুঃখ যে কত সে আমি জানি। সে আমার সইবে না মা, সঙ্গে আমি যাবই বলিয়া আঁচলে চোখ মুছিয়া ফেলিল। সে স্পষ্ট করিয়া বলিতে চাহে না, কেবল ইঙ্গিতে বুঝাইতে চায় নিরাশ্রয়ের দুঃখ কত। সবিতার নিজের মনে পড়িল সেদিনের কথা, যেদিন গভীর রাত্রে স্বামী গৃহ ছাড়িয়া বাহির আসিয়াছিলেন। আজও সেই দুঃখের তুলনা করিতে জগতের কোনো দুঃখই খুঁজিয়া পান না। তাহার পরে সুদীর্ঘ 12 বৎসর কাটিল এই গৃহে। এই নরককুণ্ডেও বাঁচার প্রয়োজনে আবার তাকে ধীরে ধীরে অনেক সঞ্চয় করিতে হইয়াছে। যে সকল সত্যিই কি আজ তার বোঝা, সত্যিই কি প্রয়োজন একেবারে ঘুচিয়াছে, আবার নিজেকে তিনি ফিরিয়া পাইয়াছেন। সারদা সতর্ক বাণী তাহাকে সচেতন করিল। সন্দেহ জাগিল। নির্বিঘ্ন আশ্রয়ত্যাগের নিদারুণ দুঃসাহস হয়তো আজ আর তার নাই। পুণ্যময় স্বামী গৃহবাসের বহু স্মৃতি মানসপটে ফুটিয়া উঠিল। ভয় হইল সেদিনের সেই দেহ, সেই মন, সেই শান্ত পল্লী ভবনের সরল সামান্য প্রয়োজনে এই বিক্ষুব্ধ নগরীর অসুচি জীবনযাত্রার ঘূর্ণাবর্তে পাক খাইয়া ডুবিয়াছে। কোনো মতেই আর সন্ধান মিলিবে না। মনে মনে মানিতে হইল যে নতুন বউ আর তিনি নাই। তাহার বয়স হইয়াছে, অভ্যাসের বহু পরিবর্তন ঘটিয়াছে। এ আশ্রয় যে দিয়াছে, তাহার দেওয়া লাঞ্ছনা ও অপমান যত বড় হোক, সে আশ্রয় বিসর্জন দিয়া শূন্য হাতে পথে বাহির হওয়া আজ তাহার চেয়েও কঠিন। কিন্তু হঠাৎ মনে পড়িল, থাকাই বা যায় কিরূপে? লোকটার বিরুদ্ধে তাহার বিদ্বেষ ও ঘৃণা অহরহ পুঞ্জিত হইয়া যে এত বড় পর্বতাকার হইয়াছে, তাহা এতদিন নিজেও এমন করিয়া হিসাব করিয়া দেখেন নাই। মনে হইল সে আসিয়াছে। খাটে বসিয়া পান ও দোক্তার একটা গাল আবেগের মতো ফুলাইয়া বারংবার উচ্চারিত সেই সকল অত্যন্ত অরুচিকর সম্ভাষণ ও রসিকতায় তাহার মনোরঞ্জনের প্রযত্ন করিতেছে। তাহার লালসালিপ্ত সেই ঘোলাটে চাহনি, তাহার একান্ত লজ্জাহীন অত্যুগ্র অধীরতা, এই কামার্ত অতি প্রৌঢ় ব্যক্তির শয্যাপার্শ্বে গিয়া আবার তাহাকে রাত্রিযাপন করিতে হইবে মনে করিয়া ক্ষণকালের জন্য সবিতা যেন হতচেতন হইয়া রহিলেন। মা? সবিতা চকিত হইয়া সাড়া দিলেন। কেন সারদা? সত্যি সত্যিই চলে যাবেন না তো? আজ না হলেও একদিন তো যেতে হবে। কেন যেতে হবে? এ বাড়ি তো আপনার, না আমার নয়, রমণীবাবুর। এতদিন এই নামটা তিনি মুখে আনিতেন না, যেন সত্যিই তাহার নিষিদ্ধ। আজ ছলনার মুখোশ খুলিয়া ফেললেন। সারদা লক্ষ্য করিল, হিন্দু নারীর কানে ইহা বাজিবেই, এবং হেতুও বুঝিল। বলিল, আমরা তো সবাই জানি এ বাড়ি তিনি আপনাকে দিয়েছেন, আর তো এতে তাঁর অধিকার নেই মা। সবিতা বলিলেন, সে আমি জানি নে সারদা। সে আইন আদালতের কথা, মৌখিক দানের কতটুকু সত্য জানি নে। সারদা ভীত হইয়া বলিল, শুধু মৌখিক? লেখাপড়া হয়নি? এমন কাঁচা কাজ কেন করেছিলেন মা? সবিতা চুপ করে রহিলেন। তাহার তৎক্ষণাৎ মনে পড়িল, স্বামীর কাছে যে টাকা গচ্ছিত ছিল, সর্বশান্ত হইয়াও সুদে আসলে সেদিন তাহা তিনি প্রত্যার্পণ করিয়াছেন। সারদা কহিল, রমণীবাবুকে আসতে মানা করেছেন, এখন রাগের উপর যদি তিনি অস্বীকার করেন? সবিতা অবিচলিত কণ্ঠে কহিলেন, তিনি তাই করুন সারদা, আমি তাকে এতটুকু দোষ দেব না। কেবল তার কাছে আমার প্রার্থনা, রাগারাগি হাঁকাহাঁকি করতে আর যেন না তিনি আমার সম্মুখে আসেন। শুনিয়া সারদা নির্বাক হইয়া রহিল। অবশেষে শুষ্ক মুখে কহিল, একটা কথা বলি কি মা আপনাকে? রমণীবাবুকে বিদায় দিলেন, থাকবার বাড়িটাও যেতে বসেছে, সত্যি কি আপনার কোনো ভাবনা হয় না? সেদিন যখন আমাকে ফেলে রেখে তিনি চলে গেছেন, একলা ঘরের মধ্যে আমি যেন পাগল হয়ে গেলুম। জ্ঞান ছিল না বলেই তো বিষ খেয়ে মরতে চেয়েছিলুম মা, নইলে এত বড় পাপের কাজে তো আমার সাহস হতো না। কিন্তু আপনাকে দেখি সম্পূর্ণ নির্ভয়, কিছুই গ্রাহ্য করেন না। এমন কি করে সম্ভব হয় মা? বোধ হয় সম্ভব হয় শুধু আমাদের আপনি অনেক বড় বলেই। সবিতা বলিলেন, বড় নই মা, কিন্তু তোমার আমার অবস্থা এক নয় মা। তুমি ছিলে সম্পূর্ণ নিঃস্ব, সম্পূর্ণ নিরুপায়, কিন্তু আমি তা নয়। সেদিন যে আমার অনেক টাকার সম্পত্তি কেনা হলো, সে আমার আছে সারদা। সারদা আশ্বস্ত হইয়া জিজ্ঞাসা করিল, তাতে তো কোনো গোলমাল ঘটবে না মা? সবিতা সগর্বে বলিয়া উঠিল, সে যে আমার স্বামীর দান সারদা, সে যে আমার নিজের টাকা, তাতে গোলযোগ ঘটায় সাধ্য কার? 12 বৎসর সবিতা একাকী
আত্মীয় স্বজনহীন 12টা বৎসর কাটিয়াইছে তাহার পরগৃহে। মনের কথা বলিবার একটি লোকও এতদিন ছিল না। টাকার বিবরণ দিতে গিয়া অকস্মাৎ এই মেয়েটির সম্মুখে তাহার এতকালের নিরুদ্ধ উৎস মুখ খুলিয়া গেল। হঠাৎ কী করিয়া স্বামীর সাক্ষাৎ মিলিল। প্রায়ান্ধকার গৃহকোণে কেবলমাত্র ছায়া দেখিয়া কেমন করিয়া তাহাকে তিনি চিনিয়া ফেলিলেন। তখন কি করিয়া নিজেকে সম্বরণ করিল, তখন কি তিনি বলিলেন, কি তিনি করিলেন, এই সকল অনর্গল বকিতে বকিতে কিছুক্ষণের জন্য সবিতা যেন আপনাকে হারাইয়া ফেলিলেন। সারদার বিস্ময়ের সীমা নাই। নতুন মার এতখানি আত্মবিস্মরণ তাহার কল্পনার অগোচর। নিচে হইতে ডাক আসিল, মাইজি। সবিতা সচেতন হইয়া সাড়া দিলেন, কে মহাদেব? দারোয়ান উপরে আসিয়া জানাইল, তাহার আদেশ মতো সোফার গাড়ি আনিয়াছে। আধ ঘণ্টা পরে প্রস্তুত হইয়া নিচে নামিয়া দেখিলেন দ্বারের কাছে সারদা দাঁড়াইয়া। সে বলিল, মা, আমি আপনার সঙ্গে যাব। সেখানে রাখাল রাজবাবু আছেন, তিনি কখনো রাগ করবেন না। কেহ সঙ্গে যায় এই ইচ্ছা সবিতার ছিল না। বলিলেন, রাগ হয়তো কেউ করবে না, কিন্তু সেখানে গিয়ে তোমার কি হবে সারদা? সারদা কহিল, আমি সব জানি মা। রেণু অসুস্থ, আমি তাকে একবার দেখে আসব। তার চেয়েও বেশি স্বাদ হয়েছে আমার রেণুর বাপকে দেখার। প্রণাম করে তার পায়ের ধুলো নেব, এই বলিয়া সে সম্মতি অপেক্ষা না করিয়া গাড়িতে উঠিয়া বসিল। পথে চলিতে সে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাপ কীরকম দেখতে মা? সবিতা কৌতুক করিয়া বলিলেন, তোমার কীরকম মনে হয় সারদা? জমকালো ধরনের মস্ত মানুষ না? সারদা কহিল, না মা, তা মনে হয় না, কিন্তু তখন থেকেই তো ভাবছি কোনো চেহারাই যেন পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না সারদা? হচ্ছে না বোধহয় এই জন্যে মা, তিনি তো কেবল রেণুর বাপ নয়, তিনি আপনারও স্বামী যে। মনে মনে কিছুতেই যেন দুজনকে একসঙ্গে মেলাতে পারছি না যে। সবিতা হাসিয়া কহিলেন, ধরো যদি এমন হয়, একজন বৃদ্ধ বৈষ্ণব, আমার চেয়ে বয়সে অনেক বড়, মাথায় শিখা, চুলগুলি প্রায় পেকে গেছে, গৌরবর্ণ, দীর্ঘ দেহ, পূজায়, উপবাসে, আচারে, নিয়মে শীর্ণ এমন এক মানুষকে তোমার পছন্দ হয় সারদা? না মা, হয় না। আপনার না হয়ে উপায় কি সারদা? স্বামী পছন্দ অপছন্দের জিনিস নয়, তাকে নির্বিচারে মেনে নিতে হয়। তুমি বলবে এ হলো শাস্ত্রের বিধি, মানুষের মনের বিধি নয়। কিন্তু এ তর্ক কারা করে জানো মা? তারাই করে যারা সত্যি করে আজও মানুষের মনের খবর পায়নি, যাদের দুর্গতির আগুন জ্বেলে জীবনের পথ হাতড়ে বেড়াতে হয়নি। সংসার যাত্রায় স্বামীর রূপ যৌবনের প্রশ্নটা মেয়েদের তুচ্ছ কথা। মা দুদিনেই হিসেবের বাইরে পড়ে যায়। সারদা অশিক্ষিত হলেও এমন কথাটাকে ঠিক সত্য কথা বলিয়া গ্রহণ করিতে পারিল না। বুঝিল এ তার পরিতাপের গ্লানি, প্রতিক্রিয়ার অতল আলোড়িত হৃদয়ে ঐকান্তিক মার্জনা ভিক্ষা। ইচ্ছা হইল না প্রতিবাদ করিয়া তাহার বেদনা বাড়ায়, কিন্তু চুপ করিয়া থাকিতে পারিল না। বলিল, একটা কথা জানতে ইচ্ছে করে মা, কিন্তু। সবিতা কহিলেন, কি মা? প্রশ্ন করে লজ্জা দিতে আর আমাকে চাও না, এই তো? আর লজ্জা বাড়বে না সারদা, তুমি স্বচ্ছন্দে জিজ্ঞাসা করো। তথাপি সারদা কুণ্ঠা ঘুচে না। সে চুপ করিয়া আছে দেখিয়া তিনি নিজেই বলিলেন, হয়তো জানতে চাও, এই যদি সত্যি, তবে আমারই বা এত বড় দুর্গতি ঘটল কেন? এর উত্তর অনেক দিন অনেক রকম ভেবে দেখেছি, কিন্তু আমার গত জীবনের কর্মফল ছাড়া এ প্রশ্নের আজও জবাব পাইনি মা। যদি সারদা নিজেও কর্মফল মানে, তথাপি নতুন মার এর উত্তরে তাহার মন সায় দিতে পারিল না। সে চুপ করিয়া রহিল। সবিতা তাহার মুখের প্রতি চাহিয়া ইহা বুঝিলেন। বলিলেন, আর এক জন্মের অজানা কর্মফলের ঘাড়ে দোষ চাপিয়ে এ জন্মের ভাঙা বেড়ার ফাঁক খুঁজে বেড়াচ্ছি, এতদূর অবুঝ আমি নই মা। কিন্তু এ গোলক ধাঁধার বাইরে পথই বা কে বার করেছে বলো তো? যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, আমার স্বামীর চেয়ে তাকে কখনো বড় মনে করিনি, কখনো শ্রদ্ধা করিনি, কোনো দিন ভালোবাসিনি, তবু তারই ঘরে আমার একটা যুগ কেটে গেল কি করে? এবার সারদা কথা কহিল সলজ্জে, বলিল, আজ না হোক, কিন্তু সেদিনও কি রমণবাবুকে আপনি ভালোবাসেননি মা? না মা, সেদিনও না, কোনো দিনই না। তবু পদস্খলন হলো কেন? সবিতা ক্ষণকাল মৌন থাকিয়া ম্লান হাসিয়া বলিলেন, পদস্খলনের কি কেন থাকে সারদা? ও ঘটে আচমকা, সম্পূর্ণ অকারণ নিরর্থকতায়। এই 12-13 বছর কত মেয়েকেই তো দেখলুম, আজ হয়তো সর্বনাশের পাঁকের তলায় তারা তলিয়ে গেছে। সেদিন কিন্তু আমার একটা কথারও তারা জবাব দিতে পারেনি। আমার পানে ফ্যাল করে চেয়ে দু চোখ জলে ভেসে গেছে। ভেবেই পাইনি আপন অদৃষ্ট ছাড়া আর কাকে তারা অভিশাপ দেবে। দেখে তিরস্কার করব কি নিজেরই মাথা চাপড়ে কেঁদে বলেছি, নিষ্ঠুর দেবতা,
তোমার রহস্যময় সংসারে বিনা দোষে দুঃখের পালা গাইবার ভার দিলে কি শেষ এইসব হতভাগীদের পরে? কেন হয় জানি না সারদা, কিন্তু এমনই হয়। সারদা এবারেও সায় দিল না, মাথা নাড়িয়া বাঁধা রাস্তার পাকা সিদ্ধান্তের অনুসরণে বলিল, তাদের দোষ ছিল না এমন কথা আপনি কি করে বলছেন মা? সবিতা উত্তর দিলেন না, আর তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন না, শুধু নিঃশ্বাস ফেলিয়া জানালার বাইরে শূন্য চোখে পথের দিকে চাহিয়া রইলেন। গাড়ি আসিয়া যথাস্থানে থামিল। মহাদেব দরজা খুলিয়া দিলে উভয়ে নেমে পড়লেন। গাড়ি কালকের মতো অপেক্ষা করিতে অন্যত্র চলিয়া গেল। 17 নম্বর বাড়ির দরজা খোলা ছিল। উভয়ে প্রবেশ করিয়া দেখিল নিচে কেহ নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিতেই চোখে পড়িল একটি 16-17 বছরের মেয়ে বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছে। সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন। রেলিংয়ের উপরে আসন ছিল, পাতিয়ে দিল এবং সবিতার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সেই মেয়ে আজ এত বড় হয়েছে। আসনে বসিয়া কিছুতেই নিজেকে সামলাইতে পারিল না। উচ্ছ্বসিত অশ্রুবাষ্পে সমস্ত দেহ বারংবার কাঁপিয়া উঠিল এবং পরক্ষণে দুই চক্ষু প্লাবিত করিয়া অনর্গল জল পড়িতে লাগিল। সবিতা বুঝিলেন ইহা লজ্জাকর। হয়তো এ অশ্রুর কোনো মর্যাদা ওই মেয়েটির কাছে নেই। কিন্তু সংযমের বাঁধ ভাঙিয়া গেল। কিছুতেই কিছু হইল না। শুধু জোর করিয়া দুই চোখের উপর আঁচল চাপিয়া মুখ লুকাইয়া বসিয়া রহিলেন। সবিতা যতই চাহিলেন কান্না চাপিয়া, ততই গেল সে শাসনের বাহিরে। ঝঞ্ঝা ক্ষুব্ধ অপ্রান্ত আলোড়িত সাগর জল কিছুতেই যেন শেষ হইতে চাহে না। মেয়েটু কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করিল না। দুর্বল ক্লান্ত হাতে যেমন ধীরে ধীরে তরকারি কুটিতেছিল, তেমনি নীরবে কাজ করিতে লাগিল। অবশেষে ক্রন্দনের উদ্দামী যদিচ শান্ত হইয়া আসিল, কিন্তু মুখের আবরণ কবিতা কিছুতেই ঘুচাইতে পারিল না। সে যেন আঁটিয়া চাপিয়া রহিল। কিন্তু এমন করিয়া কতক্ষণ চলে? সকলের অস্বস্তির ভেতরে ভেতরে দুঃসহ হইয়া উঠতে থাকে। তাই বোধহয় সারদাই প্রথমে কথা কহিয়া উঠিল। বোধহয় যা মনে আসিল তাই বলিল, আজ তুমি কেমন আছো দিদি? ভালো আছি। জ্বর আর হয়নি? না, আমি তো টের পাইনি। ডাক্তার এখনও আসেননি? না, তিনি হয়তো ওবেলা আসবেন। সারদা একটু ভাবিয়া কহিল, কই, রাখালবাবুকে তো দেখছি নে। তিনি কি বাড়ি নেই? না, তিনি পড়াতে গেছেন। তোমার বাবা? তিনি সকালে বেরিয়েছেন, বলে গেছেন ফিরতে দেরি হবে। সারদার কথা শেষ হইয়া আসিল। এবারে সে যে কি বলিবে ভাবিয়া পাইল না। শেষে অনেক সংকোচের পরে জিজ্ঞাসা করিল, ইনি কে, তুমি চিনতে পেরেছ রেণু? চিনব কি করে? আমার তো মুখ মনে নেই। বুঝতেও পারোনি? রেণু মাথা নাড়ে বলল, তা পেরেছি, রাজুদা বলে গেছেন, কিন্তু আপনি কে বুঝতে পারছি নে। সারদা নিজের পরিচয় দিয়া কহিল, নাম আমার সারদা, তোমার মার কাছে থাকি। রাখালবাবু আমাকে জানেন। আমার কথা কি তিনি তোমার কাছে কখনো বলেননি? না, এসব কথা আমাকে তিনি বলবেন বলা তো উচিত নয়। এইবার সারদার মুখ একেবারে বন্ধ হইল। তাহার বুদ্ধি বিবেচনার যতটা সম্ভব সে কথা চালাইয়াছে, আর অগ্রসর হইবার মতো সে খুঁজিয়া পাইল না। মিনিটখানেক নীরবে কাটিলে রেণু উঠিয়া গেল, কিন্তু একটু পরেই একটি ঘটি হাতে করিয়া ফিরিয়া আসিয়া কহিল, মা, পা ধোয়ার জল এনেছি, উঠুন। এই আহ্বানে সবিতা পাগলের মতো অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া মেয়েকে বুকে টেনে লইলেন, কিন্তু কয়েক মুহূর্ত মাত্র। তারপরেই স্খলিত হইয়া তিনি সংজ্ঞা হারাইয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। মিনিট কয়েক পরে জ্ঞান ফিরিলে দেখিলেন তাহার মাথা সারদার ক্রোড়ে এবং সম্মুখে বসিয়া মেয়ে পাখা দিয়ে বাতাস করিতেছে। রেণু বলিল, মা, আহ্নিকের জায়গা করে রেখেছি, একবার উঠতে হবে যে। শুনিয়া তাহার দুই চোখের কোণ দিয়া শুধু জল গড়াইয়া পড়িল। রেণু পুনশ্চ কহিল, সারদা দিদি বলেছিলেন আপনি 4-5 দিন কিছু খাননি, একটু মিছরি ভিজিয়ে রেখেছি মা, এইবার উঠে খেতে হবে। কিন্তু চুলগুলি সব ধুলোয় জলে লুটোপুটি করে একাকার হয়েছে। সে কিন্তু আমার দোষ নয় মা, সারদা দিদির। হ্যাঁ মা, আপনার চুলগুলি যেন কালো রেশম, কিন্তু আমার এরকম শক্ত হলো কেন মা? ছেলেবেলায় খুব কষে বুঝি মুড়িয়ে দিয়েছিলেন? পাড়াগাঁয়ের এই বড় দোষ। সবিতা হাত বাড়াইয়া মেয়ের মাথায় হাত দিলেন। কয়দিনের জ্বরে তাহার এলোমেলো চুলগুলি রুক্ষ হইয়া উঠিয়াছে। অনেকক্ষণ ধরিয়া আঙুল দিয়া নাড়াচাড়া করিলেন। অনেকবার কথা বলিতে গিয়া গলায় বাঁধিল। শেষে মাথাটি বুকের উপর টানিয়া লইয়া তিনি অবিশ্রান্ত অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। সে কথা কণ্ঠে বাঁধিবার তাহা কণ্ঠেই চাপা রহিল। কথা বাহির না হোক, কিন্তু এই অনুচ্চারিত ভাষা বুঝিতে কাহারও বাকি রহিল না। মেয়ে বুঝিল, সারদা বুঝিল, আর বুঝিলেন তিনি, সংসারে কিছুই তাহার অজানা নয়। এইভাবে কিছুক্ষণ তাকিয়া সবিতা উঠিয়া বসিলেন।
মেয়ে তাহাকে নিচে স্নানের ঘরে লইয়া গিয়া পুনরায় স্নান করাইয়া আনিল। জোর করিয়া আহ্নিকে বসাইয়া দিল এবং তাহা সমাপ্ত হইলে তেমনি জোর করিয়া তাহাকে মিছরির শরবত পান করাইল। রেণু কহিল, মা এইবার যাই রাঁধিগে, আপনাকে কিন্তু খেতে হবে। যদি না খাই? রেণু মৃদু হাসিয়া কহিল, তাহলে আপনার পায়ে মাথা খুঁড়ব, না খেয়ে আপনি নিস্তার পাবেন না। নিস্তার পেতে চাই নে মা, কিন্তু তুমি নিজে যে বড় দুর্বল, এখনও যে পথ্যই করনি। রেণু বলিল, সকালে একটু মিছরি খেয়ে জল খেয়েছি, আজ আর কিছু খাবো না। একটু দুর্বল সত্যি, কিন্তু না রাঁধলেই বা চলবে কেন মা? রাজুদার আসতে দেরি হবে, বাবাও ফিরবেন অনেক বেলায়, না রাঁধলে এতগুলি লোক খেতে পাবে না যে। তাছাড়া আমাকে ঠাকুরের ভোগ রাঁধতে হবে। এই বলিয়া সে রেলিংয়ের উপর হইতে গামছাখানা কাঁধে ফেলিতেই সবিতা চমকিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি নাইতে যাচ্ছ রেণু? রেণু হাসিয়া বলিল, মা ভুলে গেছেন, আপনি কখনো না নিয়ে ভোগ রেঁধেছিলেন নাকি? সবিতার মুখে এ কথার উত্তর আসিল না। সারদা বলিল, কিন্তু আবার জ্বর হতে পারে তো রেণু? রেণু মাথা নাড়িয়া কহিল, না, বোধহয় হবে না, আমি ভালো হয়ে গেছি। আর হলেই বা কী করব? সারদা দিদি, যতক্ষণ ভালো আছি তখন করতে হবে তো, আমাদের করবার তো আর কেউ নেই। উত্তর শুনিয়া উভয়ে নীরব হইয়া রহিলেন। রান্না সামান্যই, কিন্তু যেইটুকু সারিতেও যে রেণুর কতখানি ক্লেশ বোধ হইতেছিল তা অতিশয় স্পষ্ট। জ্বর অবসন্ন, 7-8 দিনের উপবাসে দুর্বল। মেয়েটা মরিয়া চোখে সম্মুখে কাজ করিতে লাগিল। মা চুপ করিয়া বসিয়া দেখিলেন, কিন্তু কিছুই করিবার নাই। এই জীবনে পারিবারিক বন্ধন যে এমন করিয়া ছিঁড়িয়াছে, ব্যবধান যে এত বৃহৎ, প্রত্যক্ষ উপলব্ধি করার অবকাশ বোধ করি সবিতার আর কিছুতে মিলিত না, যেমন আজ মিলিল। রান্না শেষ হইল। সারদাকে উদ্দেশ্য করিয়া রেণু কহিল, বাবার ফিরতে, পুজো আহ্নিক শেষ হতে আজ বেলা পড়ে যাবে। আপনি কেন মিথ্যে কষ্ট পাবেন সারদা দিদি, খেয়ে নিন। বাবা বলেন, এমনতর অবস্থায় সংসারে একজন উপবাস করে থাকলেই আর দোষ হয় না। সত্যিই নয় মা? এই বলিয়া মায়ের দিকে চাহিয়া উত্তরের জন্য অপেক্ষা করিয়া রহিল। সবিতা জানেন, তাহাদের বৃহৎ পরিবারে বাধ্য হইয়া একদিন এই নিয়ম প্রচলিত হইয়াছিল। ঠাকুরের পূজারী ব্রাহ্মণ নিযুক্ত থাকিলেও ব্রজবাবু সহজে এ কাজ কাহারও প্রতি ছাড়িয়া দিতে চাহিতেন না। অথচ চিরদিন ঢিলা স্বভাবের লোক বলিয়া পূজায় তাহার প্রায়ই অযথা বিলম্ব ঘটিয়া যাইত। কিন্তু মেয়ের প্রশ্নের উত্তরে কী যে তাহার বলা উচিত তাহা ভাবিয়া পাইলেন না। জবাব না পাইয়া রেণু বলিতে লাগিল, কিন্তু আমার নতুন মার বেলা সইত না, খেতে একটু দেরি হলেও তিনি ভয়ানক রেগে যেতেন। বাবা তাই আমাকে একদিন দুঃখ করে বলেছিলেন যে, দেশের বাড়িতে কতদিন যে আপনার এ বেলা খাওয়া হতো না, উপোস করে কাটাতে হতো তার সংখ্যা নেই। কিন্তু কোনো দিন রাগ করে বলেননি ঠাকুর বিলিয়ে দিতে। সারদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কি ঠাকুর বিলিয়ে দিতে বলেন নাকি? হাঁ, কতদিন বলেন গঙ্গায় ফেলে দিয়ে আসতে। তোমার বাবা কি বলেন? সারদার প্রশ্নের উত্তরে সে মাকেই দিল। বলিল, আমার বয়স তখন 9 বছর। বাবা ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখি তার চোখ দিয়ে জল পড়ছে। আমাকে কাছে বসিয়ে আদর করে বললেন, আমার গোবিন্দর সব ভার ছিল একদিন তোমার মায়ের উপর। আজ থেকেই তুমি তার কাজ করবে, পারবে তো মা? বললুম, পারবো বাবা। তখন থেকে আমিই ঠাকুরের কাজ করি। পুজো না হওয়া পর্যন্ত আমি বাড়িতে না খেয়ে থাকি। কিন্তু আজ থাকলুম না মা, জ্বরের ভয় না থাকলে আপনাকে বসিয়ে রেখে আমরা সবাই মিলে আজ খেয়ে নিতুম। এই বলিয়া সে হাসিতে লাগিল। ভাবিয়াও দেখিল না ইহা কতদূর অসম্ভব এবং কি মর্মান্তিক আঘাতই তাহার মাকে করিল। সবিতা আরেকদিকে চাহিয়া বসিয়া রহিলেন, একটু কথারও উত্তর দিলেন না। মেয়ে যাহাই বলুক, মা জানেন এ গৃহের তিনি কেহ নহেন। পারিবারিক নিয়ম পালনে আর তাহার খাওয়া না খাওয়া সম্পূর্ণ অর্থহীন। রেণু সারদাকে ঠাকুর দেখাইতে লইয়া গেল। সবিতা সেইখানেই চুপ করিয়া বসিয়া রহিলেন। মেয়েটা কতদূর বা বলিয়াছে, তাহার বিমাতার উত্ত্যক্ত চিত্তের সামান্য একটুখানি বিবরণ, ঠাকুর দেবতার হতশ্রদ্ধার তুচ্ছ একটা উদাহরণ। এ তো এখন কত ঘরেই তো আছে, অভাবিতও নয়, হয়তো বিশেষ দোষেরও নয়, তথাপি এই সামান্য বস্তুটাই তাহার কল্পনার 12 বছরের অজানা ইতিহাস চক্ষের পলকে দাগিয়ে দিয়া গেল। এই স্ত্রীলোকটি হয়তো তাহার স্বামীকে একটা মুহূর্তের জন্য বুঝে নাই। তাহার কতদিনের কত মুখ ভার, কত চাপা কলহ, কত ছোট ছোট সংঘর্ষের কাঁটার অনুবিদ্ধ শান্তিহীন, কত বেদনা বিক্ষত দুঃখময় স্মৃতি,
এমনি করিয়াই এই স্নেহ শ্রদ্ধাহীন কোপন স্বভাবা নারীর একান্ত সান্নিধ্য ও শাসনে দুটি প্রাণীর, তাহার স্বামী ও কন্যার, দিনের পর দিন কাটিয়া আজ দুর্দশার শেষ সীমায় এসে ঠেকিয়েছে। অথচ কিসের জন্য? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় করিয়া বিধিল সবিতাকে। যে তার ছিল স্বভাবত তাহারই আপনার, সে বোঝা যদি অপরে বহিতে না পারে, সে দোষ কি তাহাকে দিবার? তাহা নিজের ছাড়া অপরাধ কার? অধর্মের মার যে এমন নির্দয়, একাকী এত দুঃখেও যে সংসার সৃষ্টি করা যায়, তাহার মূর্তি যে এত কদাকার, ইতিপূর্বে এমন করিয়া আর সে উপলব্ধি করে নাই। গ্লানি ও ব্যথার গুরুভার তাহার নিঃশ্বাস পর্যন্ত যেন রুদ্ধ হইয়াছিল। তথাপি প্রাণপ্রণ বলে কেবলই মনে মনে বলিতে লাগিল, ইহার প্রতিকার কি নাই? সংসারে চিরস্থায়ী তো কিছুই নয়, শুধু তাহার দুষ্কৃতির জগতে অবিনশ্বর। কল্যাণের পথ, সকল পথ চিররুদ্ধ করিয়া কি শুধু সেই বিদ্যমান রহিবে? কোনো দিন তাহার ক্ষয় হইবে না? মা, বাবা এসেছেন। সবিতা মুখ তুলিয়া দেখিলেন সম্মুখে দাঁড়াইয়া ব্রজবাবু। মুহূর্তের জন্য সে সমস্ত বাধা ব্যবধান ভুলিয়া গেল। উঠিয়া দাঁড়াইয়া বলিল, এত দেরি করলে যে? বাইরে বেরুলে কি তুমি ঘর সংসারের কথা চিরকালই ভুলে যাবে? দেখো তো বেলার দিকে চেয়ে। ব্রজবাবু মহা অপ্রতিভভাবে বিলম্বের কৈফিয়ত দিতে লাগিলেন। সবিতা বলিলেন, কিন্তু আর বেলা করতে পাবে না। ঠাকুর পুজোটি আজ কিন্তু তোমাকে সংক্ষেপে সারতে হবে, তা বলে দিচ্ছি। তাই হবে নতুন বউ, তাই হবে। রেণু, দে তো মা আমার গামছাটা, জামাটা ছেড়ে চট করে নিয়ে আসি। না বাবা, তুমি একটু জিরো, দেরি যা হওয়ার হয়েছে, আমি তামাক সেজে দিই। মা ও পিতা উভয়ই কন্যার মুখের দিকে চাহিয়া দেখিলেন। ব্রজবাবু কহিলেন, মেয়ে নইলে বাপের উপর এত দরদ কারও হয় না নতুন বউ, ওর কাছে তুমি ঠকলে। এই বলিয়া তিনি হাসিলেন। সবিতা কহিলেন, ঠকতে আপত্তি নেই মেজকর্তা, কিন্তু এই একমাত্র সত্য নয়। সংসারে আর একজন আছে, তার কাছে মেয়েও লাগে না, মাও না। এই বলিয়া তিনিও হাসলেন। এই হাসি দেখিয়া ব্রজবাবু হঠাৎ যেন চমকিয়া গেলেন, কিন্তু আর কোনো কথা না বলিয়া জামা কাপড় ছাড়িতে ঘরে চলিয়া গেলেন। সেদিন খাওয়া দাওয়া চুকিল প্রায় দিনান্ত হেলায়। ব্রজবাবু বিছানায় বসিয়া তামাক টানিতেছিলেন। সবিতা ঘরে ঢুকিয়া মেঝের উপর একধারে দেওয়ালে ঠেস দিয়া বসিলেন। ব্রজবাবু বলিলেন, খেলে? হাঁ। মেয়ে অযত্ন অবহেলা করেনি তো? না। ব্রজবাবু অনেক স্থির থাকিয়া বলিলেন, গরিবের ঘর কিছুই নেই, হয়তো তোমার কষ্ট হবে নতুন বউ। সবিতা তাহার মুখের পানে চাহিয়া কহিল, সে হবে না মেজকর্তা, তুমি আমাকে কটু কথা বলতে পারো না। এইটুকু আমার শেষ সম্বল। মরণকালে যদি জ্ঞান থাকে তো শুধু এই কথাই তখন ভাবব, আমার মতো স্বামী সংসারে কেউ কখনো পায়নি। ব্রজবাবুর মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বলিলেন, তোমার নিজের খাওয়ার কষ্টের কথা বলিনি নতুন বউ, বলছিলুম আজ তোমাকে চোখে দেখতে হলো, কেনই বা এলে? সবিতা কহিল, দেখা দরকার মেজকর্তা, নইলে শাস্তি অসম্পূর্ণ থাকত। তোমার গোবিন্দর একদিন সেবা করেছিলুম, বোধহয় তিনিই টেনে এনেছেন, একেবারে পরিত্যাগ করতে পারেননি। বলিতে বলিতে দুই চোখ জলে ভরিয়া আসিল। আঁচলে মুছিয়া ফেলিয়া কহিল, এক মনে যদি তাকে চাই, মনের কোথাও যদি ছলনা না রাখি, তিনি কি আমাকে মার্জনা করেন না মেজকর্তা? ব্রজবাবু কষ্টে অশ্রু সম্বরণ করিয়া কহিলেন, নিশ্চয়ই করেন, কিন্তু কি করে জানতে পারবো তা জানি নে নতুন বউ। সে দৃষ্টি বোধহয় তিনিই দেন। সবিতা জিজ্ঞাসা করিল, আজ তুমি কোথায় গিয়েছিলে? ব্রজবাবু বললেন, নন্দ সাহার কাছে কিছু টাকা পেতুম। দিলেন? কি জানো? সে শুনতে চাইনে, দিল কি না বলো। ব্রজবাবু না দেবার কারণটা ব্যক্ত করিতে কতই যেন কুণ্ঠিত হইয়া উঠিলেন। আনন্দপুরের সাহাদের তো জানোই, তারা অতি সজ্জন ধর্মভীরু লোক, কিন্তু দিনকাল এমন পড়েছে যে মানুষে ইচ্ছে করলেও পেরে ওঠে না। তাছাড়া নন্দ সাহা এখন অন্ধ, কারবার গিয়ে পড়েছে ভাইপোদের হাতে, কিন্তু দেবে একদিন নিশ্চয়ই, সে আমি জানি। কেননা ফাঁকি দিতে তাদের আমি দেব না। কি করবে? নালিশ? হাঁ, আর কোনো উপায় যদি না পাই। ব্রজবাবু হাসিয়া বলিলেন, মেজাজটি দেখছি এক তিলও বদলায়নি। কেন বদলাবে? মেজাজ তোমারই বদলেছে নাকি? দুঃসময় কার বেশি তোমার চেয়ে? কিন্তু কাকে ফাঁকি দিতে পারলে? আমার মতো কর্তব্যের ঋণও শেষ কপর্দক দিয়ে শোধ করে দিলে। তাদেরও তাই করতে হবে, শেষ কড়িটা পর্যন্ত আদায় দিয়ে তবে তারা অব্যাহতি পাবে। তাদের উপর তোমার তো রাগ কিসের? রাগ তো নয়, আমার জ্বালা। তোমাকে ভাই ঠকালে, বন্ধু ঠকালে, আত্মীয় স্বজন, কর্মচারী, স্ত্রী পর্যন্ত তোমাকে ঠকাতে ছাড়লে না। এবার আমার সঙ্গে তাদের বোঝাপড়া,
তোমার নতুন কুটুম্বরা না চিনুক, কিন্তু তারা চেনে। ব্রজবাবুর বহুদিন পূর্বের কথা মনে পড়িল। তখনও একবার ডুবিতে বসিয়াছিল। তখন এই রমণী হাত ধরিয়া তাহাকে ডাঙায় তুলিয়াছিলেন। বললেন, হাঁ, তারা বেশ চেনে। নতুন বউ মরেছে জেনে যারা স্বস্তিতে আছে তারা একটু ভয় পাবে, ভাববে ভূতের উপদ্রব ঘটল, হয়তো গলায় পিণ্ডি দিতে ছুটবে। সবিতা কহিল, তারা যা ইচ্ছে করুক, ভয় করি নে। ব্রজবাবু চুপ করিয়া বসিয়া রহিলেন, উত্তর দিলে না যে। ব্রজবাবু আরও কিছুক্ষণ তাহার মুখের প্রতি নীরবে চাহিয়া রহিলেন। অপরাহ্ন সূর্যের কতকটা আলো জানালা দিয়ে মেঝের উপর রাঙা হইয়া ছড়াইয়া পড়িয়াছিল। তাহার প্রতি সবিতা দৃষ্টি আকর্ষণ করিয়া ধীরে ধীরে বলিলেন, এর মতোই আমার বেলা পড়ে এলো নতুন বউ। পাওনা বুঝে নেওয়ার আর সময় নেই, কিন্তু তুমি ছাড়া সংসারে বোধহয় আর কেউ নেই যে বোঝে আমি কত ক্লান্ত। ছুটির দরখাস্ত পেশ করে বসে আছি, মঞ্জুরি এলো বলে। যা নিয়েছি, যা দিয়েছি, তার হিসেব নিকেশ হয়ে গেছে। সবিতা এক দৃষ্টে চাহিয়া শুনিতেছিলেন স্বামীর কথাগুলি। শেষ হইলে শুধু জিজ্ঞাসা করিল, সত্যি কি আর পারবে না মেজকর্তা? সত্যি কি বড় ক্লান্ত হয়ে পড়েছ? সত্যিই বড় ক্লান্ত নতুন বউ, সত্যি আর পারবো না। কত যে ক্লান্ত সে তুমি ছাড়ার কেউ বুঝবে না। তারা বলবে আলস্য, বলবে জড়তা, ভাববে আমার নিরাশায় হা হুতাশ। তারা তর্ক করবে, যুক্তি দেবে, মেরে মেরে এখনও ছোটাতে চাইবে। তারা কথাটাই কেবল জেনে রেখেছে যে কলে দম দিলেই চলে, কিন্তু তারও শেষ আছে, এ তারা বিশ্বাস করতে পারে না। আমি বিশ্বাস করলে তুমি খুশি হবে? খুশি হব কি না জানি নে, কিন্তু শান্তি পাবো। কি এখন করবে? রেনুকে সঙ্গে নিয়ে বাড়ি যাব, সেখানে সব গিয়েও যা বাকি থাকবে তাতে কোনো মতে আমাদের দিনপাত হবে। আর যারা আমাদের ত্যাগ করে কলকাতায় রইল তাদের ভাবনা নেই, সে তো তুমি আগেই শুনেছ। রেনুর ভার কাকে দিয়ে যাবে মেজকর্তা? দিয়ে যাব ভগবানকে, তার চেয়ে বড় আশ্রয় আর নেই, সে আমি জানছি। সবিতা স্তব্ধভাবে বসিয়া রহিল। ভগবানে তাহার অবিশ্বাস নেই, কিন্তু নিজের মেয়ের সম্বন্ধে এত বড় নির্ভরতার নিশ্চিন্ত হতে পারে না। শঙ্কায় বুকের ভেতরটা তোলপাড় করিয়া উঠিল, কিন্তু ইহার উত্তর যে কী তাহা ভাবিয়া পাইল না। শুধু যে কথাটা তাহার মনের মধ্যে অহরহ কাঁটার মতো বিঁধিতেছিল তাহাই মুখে আসিয়া পড়িল। বলিল, মেজকর্তা, আমাকে টাকাটা ফিরিয়ে দিলে কি আমার অপরাধের দণ্ড দিতে? প্রতিশোধের আর কি কোনো পথ খুঁজে পেলে না? ব্রজবাবু বলিলেন, না হয় তুমি নিজে পথ বলে দাও। আমাদের রতন খুড়ো ও খুড়ির কথা তোমার মনে আছে? সে অবস্থায় রাজি আছো? এত দুঃখেও সবিতা হাসিয়া ফিরিল। সলজ্জে কহিল, ছি ছি, কী কথা তুমি বললে? ব্রজবাবু কহিলেন, তবে কি করতে বলো? নতুন বউ গয়না চুরি করে পালিয়েছে বলে পুলিশে ধরিয়ে দেব? প্রস্তাবটা এত হাস্যকর যে বলা মাত্রই দুজনে হাসিয়া ফিরলেন। বহুদিন পরে উভয়ের রহস্যোজ্জ্বল একটুমাত্র হাসির কিরণে ঘরের গুমোট অন্ধকার যেন অনেকখানি কাটিয়া গেল। ব্রজবাবু বললেন, শাস্তির বিধান সকলের এক নয় নতুন বউ। দণ্ড দিতেই যদি হয় তোমাকে, আর কি দণ্ড দিতে পারি? যেদিন রাত্রে তোমার নিজের সংসার পায়ে ঠেলে চলে গেলে সেদিনই আমি স্থির করেছিলাম, আবার যদি কখনো দেখা হয় তোমার যা কিছু পড়ে রইল ফিরিয়ে দিয়ে আমি অঋণী হব। সবিতার বিদ্যুৎ বেগে মনে পড়িল স্বামীর একটা কথা, যাহা তিনি তখন প্রায়ই বলিতেন, ঋণ রেখে মরতে নেই নতুন বউ। সে পরজন্মে এসেও দাবি করে, এই তার ভয়, কোনো সূত্রেই আর যেন না উভয়ের দেখা হয়, সকল সম্বন্ধ যেন এইখানেই চিরদিনের মতো বিচ্ছিন্ন হইয়া যায়। কহিল, আমি বুঝেছি মেজকর্তা। ব্রজবাবু মৌন হইয়া রহিলেন, এবং যে আধার এইমাত্র ঈষৎ অপসৃত হইয়াছিল সে আবার এই মৌনতার মধ্যে দিয়ে সহস্রগুণ হইয়া ফিরিয়া আসিল। স্বামীর মুখের প্রতি আর সে চাহিয়া দেখিতেও পারিল না। নত নেত্রে মৃদু কণ্ঠে কহিল, তোমরা কবে বাড়ি যাবে মেজকর্তা? যত শীঘ্র পারি। এখন যাই তবে? এসো। সবিতা উঠিয়া দাঁড়াইল, বুঝিল সব শেষ হইয়াছে। এই ভূমিকম্পের রাতে রসাতলের গর্ভ চিরিয়া যে পাষাণ স্তূপ ঊর্ধ্বক্ষিপ্ত হইয়া উভয়ের মাঝখানে দুর্লঙ্ঘ ব্যবধান সৃষ্টি করিয়াছিল, আজও সে তেমনি অক্ষয় হইয়া আছে। তাহার তিলার্ধও নষ্ট হয় নাই। এই নিরীহ শান্ত মানুষটি যে এত কঠিন হইতে পারে, আজিকার পূর্বে একথা সে কবে ভাবিয়াছিল? ঘরের বাহিরে পা বাড়াইয়াও সে সহসা থমকিয়া দাঁড়াইল। বলিল, মুক্তি পাবে না মেজকর্তা। তুমি বৈষ্ণব, কত মানুষের কত অপরাধী তুমি জীবনে ক্ষমা করেছ, কিন্তু আমাকে পারলে না। এ ঋণ তোমার রইল, একদিন হয়তো তা জানতে পারবে। ব্রজবাবু তেমনি স্তব্ধ হইয়া রইল। সন্ধ্যা হয়, যাইবার সময় রেণু তাহাকে প্রণাম করিল, কিচ্ছু বলিল না।
সারদাকে সঙ্গে লইয়া সবিতা বাহিরে আসিলেন। গাড়িতে উঠিয়াই চোখে পড়িল রাখাল তারককে লইয়া দ্রুতপদে এই দিকেই আসিতেছে। তারক বলিল, নতুন মা, একবার নেমে দাঁড়াতে হবে যে, আমি প্রণাম করব। কথা কওয়া কঠিন। সবিতা ইঙ্গিতে উভয়কে গাড়িতে উঠিতে বলিয়া কোনো মতে শুধু বলিলেন, এসো বাবা, আমার সঙ্গে তোমার বাড়ি চলো। প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়ের 8ম পর্বের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেষের পরিচয় উপন্যাসের শুরুর থেকে দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।